নতুন করে সংঘাত না হলেও থমথমে খাগড়াছড়ি রাঙ্গামাটি। দ্বিতীয় দিনের সড়ক অবরোধ, চলছে না যানবাহন, বন্ধ স্কুল কলেজ দোকানপাট, সাজেকে আটকা প্রায় ১৪০০ পর্যটক। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয়, বলছেন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে ৬টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। ২.৫ মাসের বেশি সময় বন্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান শিক্ষার্থীদের। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র সংগঠন। এবং জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট, টাকা চাইলে নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নতুন করে সংঘাত না হলেও থমথমে পাহাড়। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ, চলছে না যানবাহন, বন্ধ স্কুল কলেজ দোকানপাট। রাঙ্গামাটিতে ১৪৪ ধারা অব্যাহত আছে। সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলার বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে খাগড়াছড়িতেও। এতে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে বলে বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, পাহাড় সমতল মিলে বাংলাদেশ। পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ করতে চাই। যারা ভেদাভেদ তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেয়া হবে না। এর আগে দীঘিনালার লারমা স্কোয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এটাই বাঙালি মধ্যে ভেদাভেদ, বিভক্তি, দূরত্ব তৈরি করলে অনেক সুবিধা নিতে চায়। আমরা তাদের কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না। এই পাহাড়ও আমার, এই সমতলও আমার। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দপ্তরেই হওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক ও কূটনীতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত ৩ দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। এটা পসিবল হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী। তিনি যেহেতু এই রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করেছেন, এটা তার সৌভাগ্য, তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা,
তার যে দর্শন, সারা জীবন তিনি যে প্রচার যা করেছেন তারই স্বীকৃতি স্বরূপ আমরা একজন ভালো মানুষকে পেয়েছি। বিশ্লেষকরা বলছেন, ইউনূস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকটি হচ্ছে না। অগ্রাধিকার ভিত্তিতে আমরা যদি গার্মেন্ট এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আপনি বুঝতে পারেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, আবার ফ্যাক্টরিগুলো আসবে, তারপরে এক্সপোর্ট বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের অর্থনৈতিক উন্নয়ন আপনার দারুণভাবে আমাদেরকে সম্পূর্ণ স্বৈরাচারী আমলে যা করেছে তার থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে তার কোনো কষ্ট হবে না। ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে আসছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনূস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। ওই দিনই বাংলাদেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ৫ দিনের সফরে তিনি সাইড লাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টেও অংশ নেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকটি সব কিছু ছাপিয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাখঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ৩১ দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে ৬টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন দলটির কমিটির সদস্যরা। জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। মার্জিয়া মোমোর রিপোর্ট।
গণতন্ত্র, বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশজুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ, কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে দলটি। আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে। সেই জন্য এবং এর বাইরেও আমরা কীরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে। 1.5 যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি, জানালেন সরকারি কর্ম কমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেই 31 দফাতে এই সব কিছুই অন্তর্ভুক্ত আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা, জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু। যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বিগত 16 বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী সমর্থক। একই সময়ে গুম হয়েছেন প্রায় 1,500। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে শরৎ শুভ্রতায় দুর্গাপূজার আগমনী বার্তা। চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর, মঞ্চ ঘিরে নিশ্চিত নিরাপত্তার প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর। আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ক্লাসগুলো শুরু হচ্ছে এবং আজকে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে ক্যাম্পাসে। মূলত দেখে মনে হচ্ছে যে ক্যাম্পাস অনেকদিন পরে প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ আড়াই মাসের বেশি সময় মূলত 1 জুলাইয়ের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যত ক্লাসের যে উপস্থিতি সেটি বন্ধ হয়ে যায়। শিক্ষকরা মূলত প্রথমে একটু এই পেনশন স্কিমের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই মূলত 1 জুলাই থেকে ক্লাস নেওয়া বন্ধ থাকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সেই ক্লাসে উপস্থিতি কিন্তু একেবারেই পুরোপুরি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। যদিও 17 জুলাই সরকারের পক্ষ থেকে বেগতিক পর্যায়ে যখন যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল, তারপরেই মূলত আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এর পরের ঘটনা ইতিহাস সবারই জানা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেটি কিন্তু সরকার পতনের আন্দোলনের দিকে যায় এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ সব প্রশাসনিক পদে শিক্ষকরা একে একে পদত্যাগ করতে শুরু করেন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এবং কয়েক সপ্তাহ ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শূন্য থাকে। পরবর্তীতে নতুন উপাচার্য এবং প্রক্টর, উপ উপাচার্য সব ধরনের
প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার পরে কিন্তু এই বিশ্ববিদ্যালয় আবার সচল হতে শুরু করে এবং 12 সেপ্টেম্বর একটি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে 22 সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে ক্লাস শুরু হবে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা অনেকে আসছেন, ক্লাসে উপস্থিত হচ্ছেন, যদিও কিছুটা ঢিলেঢালা, অর্থাৎ স্বাভাবিক সময়ে যত শিক্ষার্থীর পদচারণা থাকে ক্যাম্পাসে তার থেকে কিছুটা কম আছে। তারপরেও এটি আশাবাঞ্জক যে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতে শুরু করেছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে আন্দোলনটি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস কিন্তু সবার প্রত্যাশা বা অনেকেরই প্রত্যাশা করছে না। আবার অপরদিকে একটি বিতর্ক এখানে তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে সামনের দিনে কি হবে তেমন সিদ্ধান্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে আসবে। তবে ছাত্রদের সঙ্গে বা এখানে যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল দীর্ঘ 2.5 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলো। জামালপুরে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এলাকাবাসীর অভিযোগ, বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে রিসোর্ট করেন এই আওয়ামী লীগ নেতা। টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের, এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর 3 আসন থেকে 7 বারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় 6 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন। এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার, 2টি পুকুর, বিলাসবহুল 2টি আলিশান ভবন। এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান। এলাকাবাসীর অভিযোগ, মির্জা আজম ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া আজমের নামে গড়ে তোলেন এই রিসোর্ট। তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুলের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন। জমির মালিকদের বেশিরভাগকেই কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলেয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। একটা দাগে জমির পরিমাণ হলো 42%। এখান থেকে আমরা 13% জমি মির্জা আজমের কাছে বিক্রি করি, আর 13% জমি তারা জোরপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে। এই আলিয়া গার্ডেনের মধ্যে 18 নম্বর খতিয়ান, 1044 নম্বর দাগ, 25% জমি মির্জা আজম জোর করে নেয়। তখন আজমের বয়সে খবর পাই, দৌড় ফেরাইছি, আইলে আমার ভিতরে যাওয়ার দেয় নাই, খেদাই দিছে। দখলবাজ, অপরাধী। সেই জন্য আমার কথা, সে যেই হোক, যে দলেরই হোক, যারই আত্মীয় হোক, তার শাস্তি হওয়া উচিত। বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি। তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন, তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম, কিন্তু কাউকে চাকরি দেননি তিনি। এরকম 2-3 জনের জায়গা আছে, যেমন আমার জেঠার জায়গা আছে, এখানে জেঠার 26% জায়গা আছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলেয়া গার্ডেনটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সময় সংবাদ, জামালপুর। দেশের শেয়ার বাজারে হতাশা কাটছেই না। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার চাঙ্গা করতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূলত দেশের অর্থনীতি ভালো না থাকার মাসুল গুনছে পুঁজিবাজার। নিজেদের শেয়ার বিক্রি করে ফের বিনিয়োগ করেনি এমন বিও অ্যাকাউন্টের সংখ্যা গেল 14 কার্যদিবসে বেড়েছে 6434টি। এর আগে গেল 11 আগস্ট থেকে 14 কার্যদিবসে আসার পালে হাওয়া লাগিয়ে আবারও বাজারে ফিরেছিলেন 9089টি বিও অ্যাকাউন্টধারী। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজার খানিকটা চাঙ্গা হলেও আবারও বিনিয়োগকারীদের ঘিরে ধরেছে হতাশা। এখনকার এই পরিস্থিতিতে বাজার সার্বিকভাবে আনস্টেবল। যদিও আমাদের দেশে একটা সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ আশা করেছে যে পরিবর্তনের সাথে সাথে শেয়ার বাজারে একটা পরিবর্তন হবে, কিন্তু আসলে জনগণের যে আশার সে প্রতিফলন আমরা দেখছি না। আমরা যারা রিটায়ার্ড কইরা আমরা এই শেয়ার বাজারে আসছি, কিছু বিনিয়োগ করব, সৎভাবে ব্যবসা করব, আমাদের আস্থার জায়গাটা যেন ফিরে আসে। মন্দাভাবের কবলে পড়া ঢাকার শেয়ার বাজারে গেল সপ্তাহের 4 কার্যদিবসের 3 দিনে দৈনিক লেনদেন 733 কোটি 40 লাখ টাকা থেকে বুধবার নামে 553 কোটি 66 লাখ টাকায়। বৃহস্পতিবার অবশ্য আবার বেড়ে 594 কোটি 77 লাখ টাকায় ঠেকে ঢাকার পুঁজিবাজারের দৈনিক লেনদেন। তবে গেল সপ্তাহে বাজার মূলধন আর প্রধান সূচক বেড়েছে খানিকটা।
উত্থান পতনের এমন দোলাচলে যখন দুলছে দেশের শেয়ার বাজার, তখন এজন্য শুধু কারসাজিকে দায়ী করতে চান না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান। এখনকার লেভেলে মানে ইকোনমির সঙ্গে যদি তুমি মিলাই দেখো তাহলে খারাপ ভালো পজিশনে আছে শেয়ার বাজার। অনেকে বলতে এটা তো ডিপ্রেসড অবস্থা, ডিপ্রেসড না, ঠিক, ইট ইজ ওকে। এখন জুড়াই নির্ভর শেয়ার বাজার হলে এটা আরেকরকম হতো, যেটা গত 7-8 বছর হয়ে আসতেছিল। বিনিয়োগকারী নির্ভর শেয়ার বাজার আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে 600-700-800 কোটি টাকার টার্নওভার, ইট ইজ ওকে। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী না হলে শেয়ার বাজারও কখনো ঘুরে দাঁড়াবে না, এমন বিশ্লেষণ এই পুঁজিবাজার বিশেষজ্ঞের। আমি আশা করতেছি ভালোর দিকে যাবে, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ যা বাড়বে, ইনফ্লেশন কিছুটা হলেও কমবে, জিডিপি গ্রোথ রেট একটু ভালো হবে। সবকিছু মিলিয়ে আমাদের যদি ম্যাক্রো ফান্ডামেন্টাল যেগুলোকে বলি, এগুলো যদি আমাদের পক্ষে আসতে থাকে তাহলে সেটার একটা মানে প্রভাব শেয়ার বাজারেও পড়বে। গেল সপ্তাহের লেনদেনে অবশ্য আগের সপ্তাহের মতো দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান না থাকলেও দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল সবচেয়ে ভালো মানের তালিকাভুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ এ ক্যাটাগরির প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। 2 মাস ধরে বন্ধ বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন হাজারো রোগী, ব্যবসায়ী ও পর্যটক। দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছেন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া নেই ভারতের। নাজমুস সালেহের প্রতিবেদন। রাজপথে ছাত্র জনতার তীব্র আন্দোলনে 19 জুলাই সারা দেশে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। মাসখানেক পর অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে টিকিটের খোঁজে কাউন্টারে আসছেন যাত্রীরা। টিকিট না পেয়ে তুলে ধরেন ভোগান্তির কথা। চিকিৎসার জন্য যাইতে চাইছিলাম, কিন্তু এখন ভারত বাংলাদেশ ট্রেন বন্ধর কারণে যাইতে পারি না, এদের অনেক ভোগান্তি হইতেছে। চিকিৎসাটা নিতে এই ট্রেনকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নিয়মিত যাতায়াত করি এই ট্রেনে। আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে টিকিট সাময়িক বন্ধ। এখন এটার জন্য আমার বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত আন্তদেশীয় রেল যোগাযোগ শুরুর তাগিদ যাত্রীদের। 24 তারিখে টিকিট কাটছিলাম ডাক্তার দেখানোর জন্য, যাওয়ার জন্য কলিকাতা। এখন টাকা ফেরত নিতেছি। অনেকে বিমানে যাওয়ার মতো সামর্থ্য নাই বা অনেক জটিলতা, প্লাস হচ্ছে বাসে যাওয়াটা অনেক জটিলতা। ট্রেনটা অনেক সহজলভ্য ছিল। প্লেনের ভাড়া অনেক বেশি, এজন্য যাইতে খুবই সমস্যা হচ্ছে। এখন ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য খুবই ভালো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, ট্রেন চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও এ বিষয়ে সাড়া মেলেনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি। আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি। মতামত পাওয়া গেলে আমরা দ্রুততার সময় ট্রেনটি চালু করব। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। শরৎ শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে এসব শিল্পীর ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপে দেবীকে তার স্বরূপে বসানো দেখেই এসব কষ্ট যেন ভুলে যান তারা। 40টা প্রতিমা বানাইছি 6 মাসে। যখন মন্দিরে প্রতিমা থাকে তখন খুব আনন্দ হয়। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হাসি আনন্দের ভিতরে কাজ করতেছি আমরা। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের নানা বৈচিত্র্যের মণ্ডপগুলোতে পুরাণ কাহিনীর সঙ্গে উঠে আসে সমসাময়িক নানা বিষয়গুলো। এবার মহানগরীর 16টি থানায় 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব।
যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো একটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতার বাইরে থাকবে না, এমনকি একেবারে একান্ত ব্যক্তিগত যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো সিসিটিভি কভারেজের আন্ডারে থাকবে। আমাদের সব স্তরে সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতিনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রিমন, চেন্নাইয়ে যে অসম্ভব পরীক্ষা, সে অসম্ভব পরীক্ষার প্রথম 45 মিনিট মোটামুটি ধীরে সুস্থে পার করেছেন গতকাল যে দুই অপরাজিত ব্যাটসম্যান ছিলেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। সে কথা তো বলবোই, তবে তার আগে একটু চেন্নাইয়ের আবহাওয়ার কথা বলি। এই মুহূর্তে কিন্তু চেন্নাইয়ের আকাশ কিন্তু সকাল থেকে গোমরা। গতকাল রাতে কিন্তু বেশ খানিকটা সময় বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আজ সকালেও, এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও কিন্তু দুপুরের পর মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আসলে এই টেস্টের ভাগ্যে কি আছে সেটা তো ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। তবে বাংলাদেশের সামনে এখন পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার নাম কিন্তু বৃষ্টি। অর্থাৎ যদি বৃষ্টি নামে তবে বলাই যায় না, ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, অন্তত বাংলাদেশ ম্যাচটা ড্র করতে পারে। তবে সেজন্য কিন্তু সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর এই পার্টনারশিপটা তারা যতটা সময় ক্যারি করতে পারে সেটি আসলে এখন দেখার বিষয়। সাকিবকে আমরা দেখছিলাম যে পুরো টেস্টেই তিনি আসলে ছন্দে ছিলেন না, না ব্যাটিং না বোলিং। বোলিংয়ে তো প্রথম ইনিংসে 8 ওভার করেছিলেন, দ্বিতীয় ইনিংসে তিনি 13 ওভার করেছেন, কোনোটাতে তিনি উইকেট পাননি। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে একটা 30 ইনিংস খেললেও তিনি পুরোটা সময় অস্বস্তি ছিলেন। আজও কিন্তু সাকিবের যে অস্বস্তি, সে অস্বস্তি দীর্ঘ হয়েছে। বিশেষ করে সিরাজের করা একটা বল তার আঙুলে এসে আঘাত করেছে। জানেন যে সাকিবের কিন্তু গেল ওয়ানডে যে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের সময় তার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার আঙুলে একটা সার্জারি করা হয়েছিল। আমরাও দেখেছি আজও সেই একই জায়গায় আঘাত হয়েছে এবং দীর্ঘ সময় তিনি মাঠের মধ্যে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত সাকিব ব্যাট করছেন। একটু দর্শকদের কথা বলতে চাই। অন্যান্য দিন অর্থাৎ গেল 3 দিন আমরা যেমনটা দেখেছিলাম এই চিদম্বরম স্টেডিয়ামে একটা টিকিটের জন্য কিন্তু হাহাকার ছিল। আজকের কিন্তু অবস্থা একেবারে ব্যতিক্রম। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার পেছনে একেবারে মোটামুটি ফাঁকাই টিকিট কাউন্টারগুলো। অর্থাৎ জানেন যে মোটে 6 বলের ম্যাচ, 6 বলে ম্যাচটা শেষ হয়ে যেতে পারে এবং স্পষ্টভাবেই ভারত এই ম্যাচে এখন পর্যন্ত প্রাধান্য দেখাচ্ছে। দেখার বিষয় সাকিব এবং নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ব্যাটিংটাকে কোথায় নিয়ে যায়। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত টেস্টের সবশেষ আপডেট। চেন্নাই টেস্টের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চিদম্বরম স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন করে সংঘাত না হলেও থমথমে খাগড়াছড়ি রাঙামাটি। দ্বিতীয় দিনে সড়ক অবরোধে চলছে না যানবাহন, বন্ধ স্কুল কলেজ দোকানপাট। সাজেকে আজকা প্রায় 1400 পর্যটক। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয়, বলছেন বিশ্লেষকরা। এবং নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।